যে কোনো কর্মক্ষেত্রে পর্দার আড়ালে কিন্তু সবসময় একটা অদৃশ্য টানাপোড়েন চলতে থাকে। এটা আসলে দুটো শক্তিশালী পক্ষের মধ্যে এক নিরন্তর সংঘাতের গল্প। একদিকে যারা প্রতিষ্ঠান চালান আর অন্যদিকে যারা সেই প্রতিষ্ঠানকে নিজেদের শ্রম দিয়ে সচল রাখেন। আজ আমরা এই দ্বন্দ্বের একদম গভীরে যাব, এমন এক শক্তি যা আমাদের চাকরি, বেতন আর ভবিষ্যৎকে প্রতিনিয়ত নতুন করে রূপ দিচ্ছে। পুরো ব্যাপারটার মূল কিন্তু এখানেই। ভাবুন তো, কোম্পানি চায় সবচেয়ে বেশি লাভ করতে, আর কর্মীরা চায় তাদের শ্রমের সবচেয়ে ভালো দামটা পেতে। এই দুটো বিপরীত চাওয়ার সংঘাত আখির মিলবে কোথায়? স্বার্থের এই যে টকরাও, এটাই কিন্তু প্রত্যেকটা শিল্পবিরোধের কেন্দ্রবিন্দু, ঠিক যেন এক চিরন্তন দড়ি টানাটানির খেলা। তো চলুন আমাদের প্রথম অধ্যায়ে এই টানাপোড়েনকে একটু নতুন চোখে দেখি। এটাকে একটা সমস্যা হিসেবে না দেখে বরং কর্মজগতের একটা স্বাভাবিক আর অবিচ্ছেদ্য অংশ হিসেবে ভাবা যাক, কারণ এটাই শিল্প সম্পর্কের মূল ভিত্তি। বিশেষ করে পুঁজিবাদী অর্থনীতিতে এই সংঘাতটা একরকম অনিবার্যই। দেখুন, একদিকে মালিকপক্ষ চায় খরচ কমাতে, বিশেষ করে বেতনের খরচ, যাতে লাভ বাড়ে, আর অন্যদিকে শ্রমিকরা চায় তাদের খাটুনির পুরো মূল্য, সাথে আরও ভালো কাজের পরিবেশ। স্বার্থের এই যে মৌলিক সংঘাত, এখান থেকেই কিন্তু সব শিল্পবিরোধের জন্ম হয়। কিন্তু আইনের চোখে শিল্পবিরোধ বলতে ঠিক কি বোঝায়? আর কোন ছোট্ট স্ফুলিঙ্গ থেকে এই বিশাল আগুনটা জ্বলে ওঠে? চলুন এবার এই বিষয়গুলোর আরও গভীরে যাওয়া যাক। আইনের এই সংজ্ঞাটা কিন্তু অবিশ্বাস্য রকমের ব্যাপক। মানে এটা শুধু বেতন বা বোনাসের মতো বিষয় সীমাবদ্ধ না। চাকরির শর্ত, কাজের পরিবেশ, এমনকি কর্মীদের অধিকারের মতো বিষয়গুলো এর ভেতরে পড়ে। এক কথায় বলতে গেলে চাকরি সংক্রান্ত প্রায় যে কোনো মতবিরোধী একটা পুরোদস্তুর শিল্পবিরোধে পরিণত হতে পারে। এই বিরোধগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করতে পারি। অধিকার ভিত্তিক বিরোধ তখন হয় যখন কোনো চালু থাকা আইন বা চুক্তি মানা হয় না, এটা হলো নিয়ম বলবৎ করার লড়াই। আর অন্যদিকে স্বার্থভিত্তিক বিরোধ হল যখন কর্মীরা নতুন কিছু চায়, যেমন বেতন বাড়ানো। এটা হলো নতুন নিয়ম তৈরির লড়াই। মানে একটা হলো সুবিচারের জন্য সংগ্রাম, আর অন্যটা হলো অগ্রগতির জন্য। তো আসল কারণগুলো কি কি? এই যে এত বিরোধ, এত ঝামেলা, এগুলো তো আর এমনি এমনি আকাশ থেকে পড়ে না। এর পিছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে যেগুলো আমরা চিহ্নিত করতে পারি। দেখুন, বিরোধের কারণ খুব কম সময়ই একটা হয়। একটা উদাহরণ ভাবুন, কারখানায় একটা নতুন মেশিন আনা হলো। এটা একটা কারিগরি কারণ। সেটার জন্য কর্মীদের মনে চাকরি হারানোর ভয় তৈরি হলো। এটা অর্থনৈতিক কারণ। আর মালিকপক্ষ যদি ব্যাপারটা খুলে না বলে, তাহলে অবিশ্বাস জন্মাবে, যা একটা মনস্তাত্ত্বিক কারণ। এভাবেই কিন্তু একাধিক কারণ মিলে একটা বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়ে যায়। আমরা সাধারণত দ্বন্দ্ব বা সংঘাত শুনলেই একটা খারাপ কিছু ভাবি, তাই না? কিন্তু ব্যাপারটা যদি এমন না হয়, যদি ঠিকভাবে এটাকে পরিচালনা করা যায়, তাহলে এই দ্বন্দ্বই কি ভালোর জন্য একটা বড় শক্তি হয়ে উঠতে পারে না? দ্বন্দ্বের আসলে দুটো চেহারা আছে। যদি গঠনমূলকভাবে পরিচালনা করা হয়, তাহলে এটা দুই পক্ষকেই নতুন করে ভাবতে বাধ্য করে, আর সেখান থেকে দারুণ সব উদ্ভাবন আর ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসতে পারে। কিন্তু যদি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পরিস্থিতি বিষাক্ত হয়ে ওঠে। মানসিক চাপ তৈরি হয়, বিশ্বাস নষ্ট হয়, আর শেষ পর্যন্ত উৎপাদনশীলতা একদম কমে যায়। যদি দ্বন্দ্ব অনিবার্যই হয়, তাহলে সবচেয়ে জরুরি প্রশ্ন হল আমরা এটা সামলাবো কিভাবে। এই অংশে আমরা বিরোধ মেটানোর কিছু কৌশল নিয়ে কথা বলবো। ধরে নিন এই উত্তাল পরিস্থিতি পাড়ি দেওয়ার একটা প্লেবুক। প্রথমে আসা যাক সবচেয়ে আগ্রাসী কৌশলে, যেটাকে বলে দমনকরণ। এখানে যে পক্ষ বেশি শক্তিশালী, তারা তাদের ক্ষমতা ব্যবহার করে একটা সমাধান চাপিয়ে দেয়। কোনো আলোচনা নেই, কিচ্ছু নেই, শুধু একতরফা জয়। সোজা কথায়, হয় আমার মতো চলো, না হলে রাস্তা দেখো। দমনকরণের ঠিক উল্টোটা হলো কৃতার্থকরণ বা মেনে নেওয়া। এখানে এক পক্ষ সম্পর্কটা বাঁচানোর জন্য বা একটা বড় ভালোর কথা চিন্তা করে নিজের দাবি ছেড়ে দেয়। এটা হলো যে কোনো মূল্যের শান্তি বজায় রাখার একটা কৌশল। এরপর আছে এড়িয়ে চলার কৌশল, মানে সমস্যাটাকে দেখেও না দেখার ভান করা, কার্পেটের নিচে ময়লা জমানোর মতো। এতে হয়তো কিছুক্ষণের জন্য শান্তি পাওয়া যায়, কিন্তু অসন্তোষটা ভেতরে ভেতরে বাড়তে থাকে, আর পরে আরও বড় কোনো বিস্ফোরণের জন্য তৈরি হয়। এখানে আসলে দিন শেষে কারোরই জয় হয় না। সম্ভবত সবচেয়ে পরিচিত কৌশল হল সমঝোতা। এখানে দুই পক্ষই কিছু একটা পাওয়ার জন্য কিছুটা ছাড় দেয়। মানে কেউই যা চেয়েছিল তার সবটা পায় না, কিন্তু খালি হাতেও ফেরে না। এটা হলো সেই ক্লাসিক মাঝামাঝি সমাধান। আর সবশেষে বিরোধ নিষ্পত্তির যাকে বলে গোল্ড স্ট্যান্ডার্ড, একীভূতকরণ। এখানে কেকের ভাগ নিয়ে মারামারি করার বদলে দুই পক্ষ মিলে চেষ্টা করে কিভাবে কেকটাকেই আরও বড় করা যায়। এটা এমন একটা সৃজনশীল সমাধান খোঁজার প্রক্রিয়া যেখানে সবাই জেতে এবং প্রত্যেকের মূল চাহিদাগুলো পূরণ হয়। কিন্তু যখন
এই ব্যক্তিগত কৌশলগুলো আর কাজে আসে না তখন কি হবে? এই কৌশলগুলোর বাইরেও কিন্তু বিরোধ মেটানোর জন্য কিছু আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে। চলুন সেই কাঠামোটা একবার দেখে নেওয়া যাক। যে কোনো আইনি প্রক্রিয়া শুরু হওয়ার আগে সবসময় একটা গুরুত্বপূর্ণ ধাপ থাকে নিজেদের মধ্যে আলোচনার চেষ্টা করা। যৌথ দর কষাকষি, যেখানে দুই পক্ষ আলোচনার টেবিলে বসে একটা সমাধান খোঁজে, সেটাকেই সবসময় অগ্রাধিকার দেওয়া হয়, কারণ সাধারণত সবচেয়ে ভালো ফলটা এভাবেই আসে। কিন্তু যখন টেবিলে বসে কথা বলে কোনো কাজ হয় না, আলোচনা ভেস্তে যায়, তখন কি ঘটে? ঠিক তখনই আইনি ব্যবস্থাগুলো এগিয়ে আসে, যা একটা নিষ্পত্তির জন্য নির্দিষ্ট পথ দেখিয়ে দেয়। বাংলাদেশে আইন অনুযায়ী নিষ্পত্তির একটা পরিষ্কার ধাপে ধাপে এগোনোর পথ আছে। প্রথম ধাপ হল সোলেশ, যেখানে একজন সরকারি মধ্যস্থতাকারী আসেন। সেটাও যদি ব্যর্থ হয়, তখন মামলা যায় শ্রম আদালতে। এমনকি সেই রায়ও যদি কোনো পক্ষ সন্তুষ্ট না হয়, তাহলে শেষ আশ্রয় হিসেবে শ্রম অ্যাপিল ট্রাইব্যুনাল তো রয়েছেই। এবং সবকিছুর পরেও রয়েছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। যদি কোনো ধর্মঘট বা লকআউট দেশের অর্থনীতি বা সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকে হস্তক্ষেপ করার এবং জোর করে তার ইতি টানার। যা আমাদের আজকের আলোচনার একদম মূল কথায় নিয়ে আসে। আসল লক্ষ্য দ্বন্দ্বকে পুরোপুরি শেষ করে দেওয়া নয়, বরং এটাকে গঠনমূলকভাবে পরিচালনা করা। শিল্প বিরোধ কখনও পুরোপুরি শেষ হবে না। আসল চ্যালেঞ্জ হল এমন একটা ব্যবস্থা তৈরি করা যা এই শক্তিকে ধ্বংসের দিকে না নিয়ে গিয়ে বরং একটা উৎপাদনশীল খাতে বইয়ে দিতে পারে। যা আমাদের একেবারে শেষ এবং বিশাল একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। অটোমেশন আর গিগ অর্থনীতির এই নতুন যুগে শ্রমিক আর মালিকের মধ্যকার এই চিরন্তন সম্পর্কে টানাপোড়েন কিভাবে বদলে যাবে? আমাদের কাজের ভবিষ্যৎ হয়তো এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই নির্ভর করছে।